হে হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। ফিল্টার ড্রামার আজকে দ্বিতীয় পার্টের গল্প নিয়ে এসেছি। এই পার্টটা এত বেশি ফানি যে আপনারা হাসতে হাসতে গড়াগড়ি খাবেন। অনেক কাল পরে এত ফানি একটা ড্রামা দেখছি, এজন্য আমি নিজে অনেক এক্সাইটেড যে আসলে ফানি ড্রামাগুলো না এক্সপ্লেন করে বোঝানো যায় না। আমি চেষ্টা করব আমার মতো করে বোঝানোর, কিন্তু তার আগেই একটা ছোট কথা বলে দিতে চাই। আগের দিন আপনারা সবাই দেখছি আমাকে অনেক বকাঝকা করছেন যে আমি এত সুন্দরী মেয়েকে কেন কুৎসিত বললাম। আসলে ভাই, কুৎসিত তো আমি বলিনি, কুৎসিত তো বলছে এই ড্রামার পরিচালক। তারা এত সুন্দর একটা মেয়েকে কুৎসিত হিসেবেই প্রেজেন্ট করছে। আসলে সে তো কুৎসিত না, সে যদি কুৎসিত হতো তাহলে কি কখনো নায়িকা হতে পারতো? তো এটা তো আমি বলিনি, এটা ড্রামাতেই বলছে, তাই আমি সেভাবেই প্রেজেন্ট করছি। শুধু শুধু আপনারা আমাকে দোষ দিয়েন না। আমি নিজেও ল্যান্ডিলির অনেক বেশি ভক্ত, মানে ওই নায়িকার সব ড্রামা আমি দেখি। ইভেন ওই নায়িকাকে আমার প্রচণ্ড ভালো লাগে। তো চলুন দেখা যাক এই পর্বে কি হয়েছিল। আমরা গত পর্বে দেখেছিলাম যে নায়িকা পালাতে গিয়েই পা ভেঙে ফেলেছিল, সেজন্য তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। আর তাংচি সবসময়ই সু মিয়াওয়ের অনেক বেশি খেয়াল রাখছিল। এতে সু মিয়াও খুবই রেগে যায় আর তাংচিকে বলে, তুমি এখান থেকে চলে যাও। তুমি বুঝতে পারছো না আমি তোমাকে কতটা অপছন্দ করি, আর আমি তোমার মুখটাও পর্যন্ত দেখতে চাই না। এই কথা শুনে তাংচি খুব মন খারাপ করে এখান থেকে চলে যায়। এরপরে লিন আসে ওর সঙ্গে দেখা করতে। ও সুচেংকে বলে, তুমি ওকে কি বলেছ? তখন সুচেং রূপে সুমিয়াও বলে, আমি ওকে রিজেক্ট করে দিয়েছি। ভালো করেছি না? যাই হোক, পরদিন ওর এক কলিগের কাছে ফোন দিয়েছিল সুচেং, যেহেতু ও নিজে কাজে যেতে পারছে না, কিন্তু ওর অনেক কাজ জমে আছে, তাই ওর প্রজেক্টের ব্যাপারে ওর প্ল্যানটা শেয়ার করেছিল ওরই এক কলিগের সঙ্গে। ওর কলিগকেও বলেছিল যে আমার এই প্ল্যান অনুযায়ী তুমি প্লিজ আমার প্রেজেন্টেশনটা দিয়ে দিবে। তো ওর কলিগ ওর কথা অনুযায়ী প্রেজেন্টেশনটা দিয়েছিল, কারণ এতে ওর কলিগের স্বার্থ ছিল। সে কিন্তু সমস্তটাই সু চেংয়ের প্ল্যানই নিয়েছিল, কিন্তু জাহির করছিল যে এই প্ল্যান সে নিজে বানিয়েছে, যে কারণে সবাই ওকে বাহবা দিচ্ছিল। কিন্তু সে যেসব ডাটা অ্যানালাইসিস করেছে সেই ডাটা তো কারোরই পাওয়ার কথা নয়, কারণ তাংচি নিজে সেগুলো সু চেংকে দিয়েছিল। তাংচি ওকে বলে, এই প্ল্যানটা কি সত্যিই তোমার নাকি অন্য কারোর? তখন মেয়েটি বুঝতে পারে আর বলে, আসলে প্ল্যানটা আমি একজনের সঙ্গে মিলে করেছি। আসলে প্ল্যানটা সুচেং কিছুটা দিয়েছিল, আমি ফুলফিল করে দিয়েছি। তারপরেও ওই ক্রেডিট নিতে থাকে, কিন্তু পুরো প্ল্যানটাই ছিল সুচেংয়ের। অন্যদিকে আমরা লিনকে দেখতে পাই। ও যেহেতু কমিক রাইটার, সেজন্য ও একটা কমিক ক্যারেক্টার কেনার জন্য একটা দোকানে এসেছিল। এখানে ও 20টা ডিম ক্রয় করে, কারণ ওই কমিকটা নিতে গেলে, মানে ওই কমিক ক্যারেক্টার নিতে গেলে ওকে একটা ভাউচার পেতে হবে। আর 20টা ডিমের 19টাই ও ফাটিয়ে দেয়, তার ভিতরেও ভাউচার ছিল না। এদিকে আমরা আবার ইউকে দেখতে পাই। ইউও সেই সেম দোকানে এসেছিল। এখানে এসে ও লিনকে দেখে ডিম ফাটাচ্ছে, কিন্তু লিন 19টা ডিম ফাটিয়েও এখনো পর্যন্ত গিফট ভাউচারটা পেল না। আর একটা ডিম বাকি ছিল, আর সেটা ফাটিয়েই ইউ কিন্তু একটা ভাউচার পেয়ে যায়। লিন বলে, আমার কপাল এত খারাপ, যতবারই আমার তোমার সঙ্গে দেখা হয়েছে ততবারই আমার কপাল খারাপ হয়ে গিয়েছে। ইউ বলে, এটা সত্য কথা, কারণ যতবার আমার তোমার সাথে দেখা হয়েছে ততবার আমার কপাল খুবই ভালো ছিল। যাই হোক, এই ডলটা আমি তোমাকে দিচ্ছি। কিন্তু লিন বলে, না, এটা আমি নিব না, যেহেতু আমি নিতে পারিনি আমি আর নিব না। আসলে ইউ এখানে মূলত দেখা করতে এসেছিল সুচেং এর বোনের সঙ্গে। সুচেং বলেছে ও অসুস্থ, তাই কাজে যাচ্ছে না, সেজন্য ওর বোনের কাছে খোঁজ খবর নিচ্ছিল, আর ওর ওই বোনকেই ডলটা দিয়ে যায়। এদিকে সুচেং এর বোন তো আর জানে না সুচেং কোথায়। এদিকে সুচেং তো হাসপাতালে ভর্তি, এবং ওর জাদুই চুরিতে তখনও আপডেট চলছিল। আর এই আপডেট ভীষণই স্লো ভাবে চললেও হঠাৎ করে খুব ফাস্ট চলতে শুরু করে। তখনই ও ভয় পেয়ে যায় আর বলে, এখনই তো আমার চেহারা চেঞ্জ হয়ে যাবে, এখনই আমাকে লুকাতে হবে। ও যখনই লুকাতে যাবে তখনই ওখানে তাংচি চলে আসে। অনেক্স বেট হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে, এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে অনেক্স বেট সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড গপ্প অন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান।
তাংচি যখনই ভিতরে প্রবেশ করে ও দেখতে পায় যে সুমিয়াও এখান থেকে তাড়াহুড়া করে যাচ্ছিল। সুমিয়াও যেতে গিয়ে পড়ে যায় আর তাংসি সুমিয়াওকে ধরে নেয়, কিন্তু তাংসির গায়ে এতটা শক্তি ছিল না যে সুমিয়াওকে কোলে করে নিয়ে ওর বেডে শুইয়ে দিবে। বেচারা অনেক কাঠ খড় দেহের সমস্ত শক্তি পুড়িয়ে তারপরে ওকে বেডে তুলে দেয় আর নিজের কোমর ব্যথা শুরু হয়ে যায়। এদিকে সুমিয়াও দেখতে পায় ওর আপগ্রেড খুব দ্রুত হচ্ছে, এখন অলরেডি 95% হয়ে গিয়েছে, এক্ষুনি ওর চেহারা চেঞ্জ হয়ে যাবে। তাই ও তাংসিকে বলে, তুমি আমার জন্য একটু খাবার কিনে নিয়ে আসতে পারবে, আমি অনেক ক্ষুধার্ত। এটা বলে ওকে নিচে পাঠিয়ে দেয়। এদিকে লিনকে দেখতে পায়, লিনকে ধরে ফেলেছিল চিনলি। সু চেংয়ের বোনের নামই হলো চিনলি। তো চিনলি লিনকে বারবার জিজ্ঞেস করে বলে, সত্যি করে বলো সুচেন কোথায় আছে। লিন বলে, আমি সত্যিই জানি না ও কোথায় আছে, কিন্তু ওর বোন খুব ভালোভাবেই জানে এই দুই বান্ধবী মিলে কিছু একটা প্ল্যান করছে এবং সুচেং কোথায় আছে তা লিন খুব ভালোভাবেই জানে। সুচেং বলে, তুমি মনে হচ্ছে হাসপাতালের দিকেই যাচ্ছিলে, ঠিক আছে আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। লিন বলে, কেন দিদি, আমি একাই যেতে পারবো। কিন্তু চিনলি বলে, কোনো কথা নয়, আমি তোমাকে নিয়ে যাব। এদিকে এ বারবার লিনকে কল দিচ্ছিল, কারণ এখন তো মরার উপর খড়ার ঘা এসে দাঁড়িয়েছে। সুমিয়াও বলে, কেউই আমাকে আটকাতে পারবে না, আমার কাছে প্ল্যান আছে। এটা বলে নিজের মুখটাকে একদম বেঁধে ফেলেছিল যাতে ওকে দেখে কেউ চিনতে না পারে। এভাবে ও এখান থেকে পালিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তাংচি খাবার নিয়ে ফিরছিল। তাংচিকে দেখে ও অন্যদিকে তাকায়, কিন্তু তাংচি বেচারা একে চিনে ফেলে। তাংচি বলে, তোমার হাতে ওই ব্রেসলেটটা, দাঁড়াও দাঁড়াও, মনে হচ্ছে তুমি আমার খুবই পরিচিত। ইভেন তোমার পাটাও সেই জায়গা থেকে ভাঙা যে জায়গা থেকে সুমিয়াওয়ের পাটা ভেঙেছে, আবার সেম ব্রেসলেট, তুমি কে আসলে? তখনই মেয়েটি বলে, আমি কেউ না। তারপরেই সুচেং দেখতে পায় চোখের সামনেই ওর বোন এবং বান্ধবী আসছে। সুচেং এবার আর কোনো পথ না দেখে পালাতেই যাচ্ছিল, কিন্তু এটা কি হয়ে গেল, ওর ব্যান্ডেজটা ধরেই টান দেয় তাংচি। তাংচি ব্যান্ডেজ ধরে এভাবে টান দিয়েছিল যে টানতে টানতে পুরো ব্যান্ডেজটাই কিছুক্ষণের ভিতরেই খুলে যায়। এদিকে তাংচি অনেক দূরে সরে যায় এবং ওর উপরে এসে গড়িয়ে পড়ে সুচেং। এবার সুচেংকে দেখে তাংচি অবাক, আরে তুমিও এই হাসপাতালে ভর্তি? সুচেং বলে, কেন, এই হাসপাতালে আমি কি ভর্তি হতে পারি না? এদিকে ওর বোন এবং বান্ধবী চলে এসেছিল। ওর বোনকে বলে, দিদি চলো আমরা এখান থেকে চলে যাই। চিংলি বলে, দাঁড়াও দাঁড়াও, এখানে কি হচ্ছে আমাকে বুঝতে দাও। এদিকে তাংচি বলে, তোমারও ওই জায়গা থেকে কি পা ভেঙেছে যে জায়গা থেকে পা ভেঙেছে সুমিয়াও এর? এতটা মিল কিভাবে হতে পারে? তাংচির কিরকম সব এলোমেলো লাগছিল। সুচেং এর বোন তখন বলে, কেন এত মিল কিসের? আমার বোনের কি পা ভাঙতে পারে না, নাকি হাসপাতালটা তোমার যে এখানে ভর্তি হতে পারে না? এটা বলে ওরা চলে যায় আর ওকে ছাড়িয়ে নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে যাবে। তখনই মূলত ওর বোন মেইন প্রশ্ন করতে শুরু করে সুচেংকে, এতদিন তুমি কোথায় ছিলে? আর তাংসি ওসব কিসব বলছে, এই সুমিয়াওটা আবার কে? ওরা বলে সুমিয়াও ওদের বান্ধবী, কিন্তু ওর বোন বিশ্বাস করে না। এদিকে সুমিয়াও এর রুমে এসে দেখতে পায় তাংচি যে এখানে সুমিয়াও নেই এবং ওর ডিসচার্জ হয়ে গিয়েছে। ওখানকার সিস্টার বলে, আপনার ফ্রেন্ড যাওয়ার আগে তার ল্যাপটপটা এখানে রেখে গিয়েছে, কিন্তু এই ল্যাপটপের ব্যাগটা তো সুমিয়াও এর না, এটা তো সুচেং এর। তো তাংচি বলে, এই ব্যাগটা কিভাবে সুমিয়াও এর কাছে আসতে পারে? তাংসি কল দিলেও সুমিয়াও এর ফোন এখন বন্ধ দেখায়, কারণ সুচেং এখন বিজি আছে তার বোনকে বোঝাতে। ওর বোনকে সমস্ত সত্যি ঘটনা খুলে বললে ওর বোন একদমই বিশ্বাস করে না। ওর বোনকে বলে, জানো আমার এই জাদুর চুড়িটা এখন আপগ্রেড হয়েছে, এখানে নতুন নতুন ফিচার দেখতে পাচ্ছি, কিন্তু তাও ওর বোন বিশ্বাস করে না আর ওর গাল টেনে ধরে বলে, আমার সঙ্গে পাগলামি করবে না। ঠিক তখনই দেখা যায় যে ওর চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে। তখন সুচেং বলে, এবার তোমার বিশ্বাস হয়তো? ওর বোন তখন বলে, এটা কি হলো? ঠিক তখনই লিনের বাড়ির দরজায় কেউ একজন টোকা দিলে লিন এসে খুলে দেখে এটা আসলেই তাংচি, মানে তাংচি সুমিয়াও এবং সুচেং এর খোঁজে লিনের বাড়িতেই এসেছে। তখন লিন বলে, এখানে কেউ আসেনি, কিন্তু ভিতর থেকে ও দুজনেরই কণ্ঠের আওয়াজ পাচ্ছিল, কারণ সুচেং একবার সুচেং হয়ে ওর দিদির সঙ্গে কথা বলছিল আর একবার সুমিয়াও হয়ে কথা বলছিল। সেজন্য এই কণ্ঠস্বর বাহিরে থেকে শুনতে পায় তাংচি আর বলে, আমি জানি দুজনেই তোমার বাড়ির ভিতরে আছে। আর তাছাড়া সুমিয়াওয়ের কাছে এই ব্যাগটা ছিল যেটা সুচেংয়ের, কিন্তু সুচেং তার এরকম কনফিডেন্সিয়াল একটা ল্যাপটপ কিভাবে অন্য কাউকে দিতে পারে? এতে তো আমাদের কোম্পানির রেপুটেশন লস হবে, বা কোম্পানির প্রজেক্ট তো অন্য কেউ চুরিও করতে পারে। আমার এখনই ওর সঙ্গে কথা বলতে হবে বলে ঘরের ভিতরে চলে আসে।
তাংচি যখনই ওর বাড়ির ভিতরে প্রবেশ করছিল ঠিক তখনই জোরে জোরে চিৎকার করে লিন বলে ওঠে, তাংচি এসে গেল কিন্তু। আর এর ভিতরেই ম্যানেজ করে নিয়েছিল সুচেং নিজেকে। এদিকে সুচেংকে ওরা কোথাও দেখতে পায় না। ওর বোনকে জিজ্ঞেস করে সুচেং কোথায়, কিন্তু ওরা সবাই তো অবাক, কেউই কোথাও সুচেংকে দেখতে পাচ্ছে না। সবাই একটা ব্রোঞ্জ মূর্তি দেখে তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ভাই রে ভাই, এটা কিন্তু সুচেং। সুচেং নিজেকে এখন ব্রোঞ্জ মূর্তি বানিয়ে ফেলেছে। ওদের সবার এক্সপ্রেশন জাস্ট দেখার মতো ছিল। তাংচি বলে, এই মূর্তিটা এখানে কিভাবে? লিন ওকে ঘুরিয়ে দিয়ে বলে, চলো আমার বাড়িটা তোমাকে ঘুরিয়ে দেখাই। ওদিক থেকে মূর্তি পালাতে গিয়ে নিচে পড়ে যায়, পড়ে গিয়ে একটা 3D পেন্টিং হয়ে যায়। বিশ্বাস করুন, এইটুকু জায়গা ভয়েস ওভার দিতে গিয়ে আমার এত হাসি পাচ্ছিল কি বলবো, অনেকবারই ভয়েস কাট করতে হয়েছে। তাংচি হঠাৎ এই ছবিটা দেখে বলে, এই পেন্টিংটা তো এখানে ছিল না, এটা তো কখনো দেখিনি। লিন বলে, এটা ছিল। এরপরে পেন্টিং নিজেই হাঁটতে হাঁটতে উপরে উঠে চলে যায়। তাংচি বলে, আচ্ছা তুমি আমাকে তোমার বাড়ি কেন ঘুরিয়ে দেখাচ্ছ? আমার তোমার বাড়ি তো দেখার কোনো দরকার নেই। কোথায় সুমিয়াও আর কোথায় সুচেং, ওদেরকে ডাকো, আমার কথা আছে। এরপরেই নিচে চলে আসে সুচেং। মানে এতক্ষণে সে নিজের ভুল পাল্টানোর একটা সুযোগ পেয়েছে। এরপরে ও বলে, কি হয়েছে মিস্টার তাং? তাংচি তখন বলে, তুমি তোমার ল্যাপটপটা সুমিয়াওয়ের কাছে কেন দিয়েছিলে? তুমি জানো না ওই ল্যাপটপের ভিতরে কত তথ্য আছে? তখন সরি বলে সুচেং আর বলে, আসলে আমার ভুল হয়েছে, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি ল্যাপটপের কোনো তথ্যই ফাঁস হয়নি। সুমিয়াও সেরকম মেয়েই নয়, আমি তাকে চিনি। তাংচি বলে, আমিও সুমিয়াওকে অনেক বিশ্বাস করি। আচ্ছা ওকে ডাকো, ও কোথায়? লিন বলে, ও তো উপরে ঘুমাচ্ছে, ওকে এখন ডিস্টার্ব করা ঠিক হবে না। তাংচি বলে, ঠিক আছে তাহলে তোমরা ওর খেয়াল রেখো, আমি এখন চলে যাচ্ছি। এটা বলে তাংচি চলে যায়। ওর দিদি তখন ওকে জিজ্ঞেস করে, তুমি ওই মূর্তিটা কিভাবে হলে? তখনই ও বলে, আসলে আমার এই চুড়িটা আপডেট হয়ে এতে নতুন কিছু ফিচার চলে এসেছে। আমি এখন চাইলে গরু, ছাগল, হরিণ, বাঘ সবকিছুই হতে পারবো। এদিকে আমরা তাংচিকে দেখি। তাংচি সুমিয়াওয়ের কথা বারবার ভাবছিল। ও না থাকতে পেরে সুমিয়াওকে একটা মেসেজ দিয়ে বলে, আগামীকালকে কি আমরা দেখা করতে পারি? তখন সুচেং ওকে জানিয়ে দেয়, ঠিক আছে আমরা দেখা করব। কিন্তু এই মুহূর্তে ওরা নিজেরা প্ল্যান করে নেয় যে আগামীকালকেই এই সম্পর্কের ইতি টানতে হবে। পরদিন যখন ও অফিসে আসে ঠিক তখনই ও এক কাপ কফি নিয়ে এসেছিল ওর সেই কলিগের জন্য, যে মূলত ওর হয়ে প্রেজেন্টেশন দিয়ে দিয়েছিল। ও তো খুবই খুশি হয়েছিল যে ওর কলিগ ওকে হেল্প করেছে, কিন্তু আসলে তো তা না, ওর কলিগ পুরো ক্রেডিটটা নিজে নিয়ে নিয়েছে। যখন মিস্টার ইউ এখানে আসে তখনই এটা সুচেং বুঝতে পারে যে ওর কলিগই ওর বানানো প্ল্যানটাকে নিজের বলে চালিয়ে দিয়েছে। কিন্তু ওর কলিগের এতে কোনো অনুশোচনাও বোধ হচ্ছে না। এতে খুবই খারাপ লাগে সুচেংয়ের যে ও নিজে এত কষ্ট করে একটা প্ল্যান করলো আর সেটা কিনা ওর কলিগ নিজের বলে ক্রেডিট নিয়ে নিল। ও মনে মনে বলে, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা। এরপরে ওর কলিগ যখন ওয়াশরুমে যায় এবং একটু সাজুগুজু করতে থাকে ঠিক তখনই ওর এই কলিগকে ভয় দেখানোর জন্য ও একটা অ্যানিমে সেজে ওখানে আসে। এই অ্যানিমেকে এভাবে জ্বলন্ত অবস্থায় দেখে অবাক হয়েছে ওর কলিগ। ইভেন প্রচণ্ড ভয়ে কাঁদতে লাগে। এরপরে অফিসে এসে অনেকক্ষণ কাঁদতে লাগে। সবাই ওকে বলে, আরে তুমি ভুলভাল কিছু দেখেছো, আসলে কফি মগে যে ছবিটা ছিল অ্যানিমের সেটাই ও দেখেছে। সুচেং ওর সামনে আসলে তখন ওর কলিগ সরি বলে আর বলে, আমি তোমার সঙ্গে অন্যায় করেছি বলে গড এভাবে আমাকে শাস্তি দিল, তুমি আমাকে ক্ষমা করে দিও। আসলে ওই প্রজেক্টটা তোমারই ছিল এবং তোমারই প্ল্যান ছিল, কিন্তু আমি ভুল করেছি। আর বাইরে থেকে তাংচি এটা শুনে নেয়। এদিকে আমরা লিনকে দেখতে পাই, সে অনেক কিছু বাজার করতে গিয়েছিল। মূলত ওদের এই সবগুলো লাগবে কারণ ওদের একটা প্ল্যান সাকসেসফুল করতে হবে। বড় একটা ব্যাগ নামাতে গিয়ে ও নিজেই পড়ে যায় এবং অনেকগুলো গিফট বক্সের ভিতরে ঢুকে যায়। আসলে তখনই এখানে শপিং করতে এসেছিল ইউ, এবং যতবারই ওর ইউ এর সঙ্গে দেখা হয়েছে ততবারই ওর কপাল খারাপ হয়ে গিয়েছে। সেজন্য এবার ও ইউকে দোষ দেয়। ইউ বলে, আমাকে দোষ দিয়ে কী লাভ? এরপরে ইউ ওকে নিজেই তুলে দেয় উপরে। এরা কিন্তু কখনো ঝগড়াঝাটি করে না, কিন্তু দুজন দুজনকে কিন্তু আবার টিজও করে ভালো। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই ওরা তিনজন মিলে, মানে সুচেং, ওর বান্ধবী এবং ওর বোন, এরা তিনজন মিলে আজকে প্ল্যান সাকসেসফুল করার জন্য সেই লেভেলের একটা গেট আপ নিয়ে যাচ্ছে। মূলত ওরা আজকে তাংচির সঙ্গে সুমিয়াওয়ের সমস্ত সম্পর্কটাই শেষ করে দিবে, সেজন্য ওরা অনেক প্ল্যান করেছে।
এদিকে আমরা তাংচিকে দেখতে পাই। তাংচিকে মূলত ওরা একটা নদীর পাড়ে এসে অপেক্ষা করতে বলেছিল। দূর থেকে এরা আবার তাংচির উপরে নজরও রাখছে। কিছুক্ষণ পরে তাংচির সঙ্গে দেখা করতে এখানে সু মিয়াও চলে আসে। তাংচি খুশি হয়ে বলে, আমি তো ভেবেছিলাম তুমি হয়তো আজকে আসবেই না। সু মিয়াও বলে, আমার একটু দেরি হয়ে গেল, কিন্তু দেখো আমি কতগুলো বাজি নিয়ে এসেছি, আজকে আমরা এগুলো পোড়াবো। তাংচি বলে, কিন্তু এখন তো দিনের বেলা কে বাজি পোড়ায়? সু মিয়াও বলে, তো কি হয়েছে, আমি এখন দিনের বেলাতেই বাজি পোড়াবো, আমার মনে হয়েছে পোড়াবো তাই পোড়াবো। তাংচির আর কিছু করার থাকে না, তাই ও বলে, আচ্ছা ঠিক আছে চলো আমরা বাজি পোড়াই। এবার ওরা বাজি পোড়াতে পোড়াতে দুজনেই কল্পনা করে যে ওরা অন্য কোনো পৃথিবীতে আছে। অন্য কোনো পৃথিবী হলো সরিষা ক্ষেত। যাই হোক, কিছুক্ষণ পরে তাংচি কথা বলে উঠলে ওকে থামিয়ে দেয়। সু মিয়াওয়ার বলে, এবার কল্পনা করো যে আমরা একটা নদীতে আছি, নৌকাতে ভাসছি, আর চারিদিকে অনেক আতশবাজি পুড়ছে। এইসব কল্পনা করতে থাকে তাংচি, কিন্তু হঠাৎ করে তাংচি আবারও বলে ওঠে, আরে কোথায় নদী আর কোথায় রাত। ঠিক তখনই তাংচি খেয়াল করে সু মিয়াওয়ের গায়ে অনেক ভয়ানক একটা স্পাইডার, আর এই ভয়ানক মাকড়সাটা যদি ওকে কামড়িয়ে দেয় তাহলে সু মিয়াও এখনই মারা যাবে। তাই ও সু মিয়াওয়ের মাথা থেকে ওই মাকড়সাটাকে ফেলতে গিয়ে ওকে জোরে একটা চড় দিয়ে দেয়, আর তারপরে ওকে অনবরত মারতে থাকে ওই মাকড়সাটা ফেলার জন্যই মূলত। সু মিয়াও ওকে তখন বলে, স্টপ, কি হচ্ছেটা কি, তুমি আমাকে এভাবে মারছো কেন? তাংচি বলে, তোমার চুলেই তো একটা মাকড়সা ছিল, আর ওই মাকড়সা যদি তোমাকে কামড়ায় তুমি কয়েক সেকেন্ডের ভিতরেই মারা পড়বে, সেজন্য ওটাকে ফেলতে হবে। আসলে ওই মাকড়সাটা কিন্তু নিজেই বানিয়েছিল সু মিয়াও। আসলে ওর প্ল্যান ছিল ও একটা মাকড়সা দেখাবে, সেই মাকড়সা ওকে কামড়ে দিবে আর ওর গাল দিয়ে ফেনা বের হবে, কিছুক্ষণের ভিতরেই ও মারা যাবে, আর তাংচির লাইফ থেকে সু মিয়াও একদম কাট হয়ে যাবে। কিন্তু সেটা আর হলো কই, তাংচি নিজেই তো নিজের খালি হাতে থাপ্পড় দিয়ে দিয়ে সেই মাকড়সাটাকে একদম শেষ করে দিল। আসলে চুরি থেকেই ওই মাকড়সাটা বের করেছিল সু মিয়াও। যেহেতু এই প্ল্যানটা কাজে লাগলো না, তাই ওকে অন্য কোনো প্ল্যান দেখতে হবে। এবার ও তাংচিকে নিয়ে অন্য কোথাও যেতে লাগে, মানে আরেকটু দূরে, কিন্তু দেখাতে লাগে ওর খুবই ঠান্ডা করছে, তাই তাংচি ওর কোটটা ওকে খুলে দেয়। কিন্তু সু মিয়াও সেই কোট আবারও তাংচিকে ফেরত দিয়ে দিয়ে বলে, দেখো আকাশে উল্কা দেখা যাচ্ছে। তাংচি বলে, উল্কা? কিন্তু উল্কা তো এরকম দিনের বেলা সচরাচর দেখা যায় না। আসলে এই উল্কা নিজেই বানিয়েছিল সু মিয়াও। এবার হঠাৎ করে তাংচি দেখতে পায় ওই উল্কাটা সোজা সু মিয়াওয়ের দিকেই আসছে, আর এটাই তো ওর প্ল্যান ছিল, ওই উল্কাটা ওর দিকে আসবে আর ও মরে যাবে। কিন্তু না, তাংচি এর ভিতরে সু মিয়াওকে নিয়ে সোজা গড়াগড়ি খেতে খেতে নিচে চলে আসে, যাতে ওই উল্কা কোনোভাবেই সু মিয়াও বরাবর আসতে না পারে। সু মিয়াওয়ের প্ল্যান এবারেও ফেল হয়ে যায়। মূলত ও ওই উল্কা দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে মরতে চেয়েছিল, কিন্তু না, সেটা হলো না। এবারেও তাংচি ওকে বাঁচিয়ে নিল। তার মানে তাংচি ওকে সত্যিই ভালোবাসে আর সত্যিই ওকে প্রোটেক্ট করতে চায়। কিন্তু এসব সহ্য হচ্ছে না সু মিয়াওয়ের। ও তো মরতে চায় এখন তাংচির জীবন থেকে। এরপরে সন্ধ্যা ঘনিয়ে আসে আর সু মিয়াও বলে, আমি কিছু ছবি তুলবো, তুমি আমার কিছু ছবি তুলে দাও। আর এবার ওর প্ল্যান সাকসেসফুল করেই ছাড়বে। এবার যেভাবেই হোক ওকে মরে যেতেই হবে, এটা কিন্তু ফেক ডেথ। যাই হোক, এবার ও তাংচিকে বলে, আরো দূরে যাও, আমার ছবি তুলে দাও। বিভিন্ন রকমের পোজ দিতে শুরু করে ও। তখন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। আসলে বিদ্যুৎ তো আর চমকাচ্ছিল না, ওটাও ওই চুরির মাধ্যমে সৃষ্টি করে ফেলেছে সু মিয়াও। সু মিয়াও বিভিন্ন রকমের পোজ দিতে লাগে। তাংচি বলে, দেখো আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, এখন আমাদের ফিরে যাওয়া উচিত যদি কিছু হয়ে যায়। কিন্তু না, সু মিয়াও এবার ওকে বোকা বানানোর জন্য বড়সড় লেভেলের একটা বজ্রপাতের সৃষ্টি করে, আর সেই বজ্রপাত সোজা ওর বরাবর আসে। ওর অবস্থাটা দেখুন একবার। ও তাংচির সামনে প্রেজেন্ট করলো যে ওকে বজ্রপাতে ধরেছে এবং ও বজ্রপাতের শক হয়ে মরে গিয়েছে। তাংচি ওকে এভাবে দেখা মাত্র সোজা মাথা ঘুরে উল্টে পড়ে যায়। এবার ও নিজে আবার উঠে বসে দেখে যে তাংচি অজ্ঞান হয়ে গিয়েছে। ও মনে করে তাংচি মরে গেল নাকি। ও তাংচিকে বারবার ডাকলেও তাংচির কোনো সারা শব্দ নেই। আর এদিকে ওর বোন আর বান্ধবী এসে বলে, কি রে, মরার না কথা ছিল তোর, ও মরলো কিভাবে? এরপরে ওরা বড় ব্যাগের ভিতরে নিয়ে তাংচিকে সোজা হাসপাতালে নিয়ে আসে। এবার এই হাসপাতালে যখন এরা এসেছিল তখন তাংচিকে কোনো রকমে এখানে রেখেই ওরা চলে যায়, আর তাংচির দেখাশোনার জন্য ওর দুই বন্ধু এখানে আসে। যখন তাংচির জ্ঞান ফিরে আসে তখন তাংচি বারবার জিজ্ঞেস করে, সু মিয়াও কোথায়? ওর বন্ধুরা বলে, তোমার অবস্থা এই, আর তুমি বারবার সু মিয়াওয়ের কথা কেন জিজ্ঞেস করছো? ওর এক বন্ধু বলে, সু মিয়াও আসলে আসলে ও আর নেই, ও মরে গেছে। তাংচির তখন সমস্ত দুনিয়া উল্টে পাল্টে যেতে শুরু করে। তাংচি হেসে বলে, এটা হতেই পারে না, জীবনেও এটা আমি বিশ্বাস করি না।
ওই বজ্রপাতটা যদি আসবেই, সেটা তো আমার দিকে আগে আসার কথা, কারণ বজ্রপাতের ছেলেদের মৃত্যুর সংখ্যা বেশি। আমাকে সু মিয়াওয়ের কাছে নিয়ে চলো। এদিকে সু মিয়াওয়ের মৃত্যুর শ্রাদ্ধের সমস্ত কিছুর আয়োজন করে ফেলেছে এরা তিনজন, এবং নিজেদের একটু কান্নাকাটিও করতে হবে, কারণ সু মিয়াও এদের বান্ধবী ছিল, সেই বলেই তো সবার কাছে পরিচয় দিয়েছে। এরপরে ওরা একটা কেমিক্যাল নিয়ে আসে, যেটা চোখে দিলে নাকি চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগবে। এরপরে তিনজনেই চোখে দিয়ে করে কাঁদতে শুরু করে। এরপরে তাংসি আর ওর দুই বন্ধু আসে এখানে কুর্নিশ করতে, সু মিয়াওকে শেষ বিদায় জানাতে। এসে দেখে এরা তিনজন তো কেঁদে কেঁদে একাকার করে ফেলছে। এদিকে লিনের সেই রুমালটা আবার পড়ে গিয়েছে, সেটা আবার ইউ তুলে দিয়ে বলছে বেশি কান্নাকাটি করো না, কিন্তু ওটা চোখে দিয়ে মেয়ে আরও কাঁদতে শুরু করে, কারণ ওটা চোখে দিলেই তো কান্নাটা ভালোভাবে আসবে। আসলে সবাই মজা করছিল, কিন্তু তাংসি ভিতরটা একদম জ্বলে পড়ে যাচ্ছিল। ও সত্যি সত্যি ওর ভালোবাসার মানুষকে এভাবে হারিয়ে ফেলবে, এটা কত বড় একটা বেদনা সেটা মনে হয় কেউ অনুধাবন করতে পারছে না। তবে তাংচির এই অবস্থা দেখে এবার খারাপ লাগতে শুরু করে সুচেংয়ের মনে হচ্ছিল ও একটু বেশি ব্রুটাল কাজকর্ম করে ফেলেছে বোধহয়। ওরা সবাই বাড়িতে আসার পরে সুচেং ওর বোনকে বলে, আমার মনে হয় তাংচি সত্যিই কষ্ট পেয়েছে, শুধু শুধু আমরা ওকে কষ্ট দিলাম। তখন লিন বলে, আরে 1 মাসের পরিচয় ওদের, এতে সুমিয়াওয়ের জন্য ওর এরকম অবস্থা হবে না যে ও মরে যাবে, তুমি বাদ দাও তো। এদিকে তাংচি সত্যিই কষ্ট পেয়েছিল, এবং ও এতটাই কষ্ট পেয়েছিল যে ওয়াইন খেয়ে নিজেকে সামলানোর চেষ্টা করে, আর চোখের সামনে বারবার ও সুমিয়াওকে দেখতে পাচ্ছিল। আর এদিকে এরা তিনজন তো মজা করছিল যে ওদের প্ল্যান সাকসেসফুল হয়ে গিয়েছে, বেচারা সুমিয়াওয়ের পার্ট আর কখনোই করতে হবে না ওকে। এদিকে তাংচির চোখের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, কারণ ও যে অজ্ঞান হয়ে গিয়েছিল ছোটবেলা থেকেই, ও চোখে সবসময় কম দেখে, এমনকি চশমা পরেও কম দেখে, তাই ও অফিসেও আসে না। এদিকে ও অফিসে না আসায় চিন্তিত হয়ে পড়েছিল সুচেং বলে, ওর মনে হয় আমি বেশি কষ্ট দিয়ে ফেলেছি। যাই হোক, সেদিন লিন যাচ্ছিল ওর বাসায়, ঠিক তখনই লিন গাড়ি থেকে নামতে গিয়ে ওর জুতা খুলে পড়ে যায়, আর ইউ এর সঙ্গে ওর দেখা হয়ে যায়। কেউ বলে, দেখো আমার সঙ্গে দেখা হলেই তোমার মন্দ ভাগ্য শুরু হয়ে যায়। যাই হোক, আজকে আমি একটা বিশেষ কারণে তোমার এখানে এসেছি। কিন্তু ও তখন ওর পায়ের ট্যাটুটা দেখে বলে, বাহ সুন্দর ট্যাটু তো, তোমার কি কোনো কমিকের ক্যারেক্টার নাকি এটা? ও যেহেতু কমিক লিখতো আর ইউ এটাকে অনেক বেশি সাপোর্ট করতো। লিন বলে, যাই হোক তুমি এখানে কেন এসেছো? ইউ বলে, আসলে সু মিয়াওয়ের কোনো জিনিসপত্র কি তোমার কাছে আছে? যদি থাকে তাহলে আমাকে দাও, ওগুলো আমি তাংচিকে দিব। ঠিক তখনই তাংচির একটা কল আসে। তাংচি বলে, সু মিয়াওয়ের কিছু জিনিসপত্র আমাদের অফিসেই ছিল, আমি সেগুলো আমার নিজের কাছে নিয়েছি। আর এটা লিন শুনতে পেয়ে মনে করে যে এটা এক্ষুনি আমাকে যেভাবেই হোক সুচেংকে জানাতে হবে, কারণ সু মিয়াওয়ের জিনিস মানেই তো সেটা সু চেং এর জিনিস, আর সু মিয়াওয়ের হাতের ছাপ মানেই সু চেং এর হাতের ছাপ। সো এখন সু মিয়াওয়ের জিনিসগুলো যে পাবে তাতে কিন্তু সু চেং এর হাতের ছাপ থাকবে। সো এখন সু চেং কিন্তু ঝামেলায় পড়ে গিয়েছে। তাছাড়া তাংচি একজন ল্যাব রিসার্চার, ও যদি কোনোভাবে স্যাম্পল বের করে ফেলে তাহলে তো বুঝতে পারবে ওইসব জিনিসপত্রে ওরই হাতের ছাপ আছে। এদিকে তাংচি অফিসে যায় না, বাড়িতে বসেছিল, এবং সু মিয়াওয়ের যেসব জিনিসপত্র ওর কাছে আনা হয়েছিল ও সেগুলোকেই দেখছিল। যেমন এখানে সু মিয়াও যে লিপস্টিক ইউজ করতো, যে ফেস পাউডার ইউজ করতো, বা ওর যেসব মেকআপের জিনিসপত্র ছিল সেগুলোকেই ও বসে বসে দেখছিল। এখানে একটা কন্ট্রাক্টে সাইন করার কাগজও ছিল, ও কখনো সু মিয়াওয়ের হাতের লেখা দেখেনি। তো এখানে ও বারবার পড়ার খুবই চেষ্টা করে, কিন্তু ওর চোখের এখন এতটাই বাজে অবস্থা ছিল যে চশমা পরা সত্ত্বেও ও কোনো কিছুই ঠিকঠাক দেখতে পারছিল না। ঠিক তখনই ও অনুভব করে যে ওর বাড়ির দরজায় কেউ খটখট করছে। তখনই ও বাড়ির দরজা খুলতে আসে, এসে দেখে আরে এটা তো সুচেং বলে, আমার মনে হলো আপনি বাড়ির ভিতরে একা একা বোরিং ফিল করছেন, সেজন্য আপনার সঙ্গে দেখা করতে এসেছি। কিন্তু ওকে একদম মুখের উপরেই না করে দিয়েছিল তাংচি বলে, তুমি যাও, আমি একা থাকতেই প্রিফার করি। যাই হোক, এখন বাড়ির ভিতরে তো কোনোভাবেই সুচেং ঢুকতে পারলো না, তাহলে সুমিয়াওয়ের জিনিসগুলো সরাবে কি করে? রুমে এসে তাংচি আবারও সেই কন্ট্রাক্ট সাইনটা পড়তে শুরু করে, কিন্তু তাও ও চোখে কিচ্ছু দেখতে পারছিল না। ও তখন আবারও ওর দরজায় ঠকঠক আওয়াজ পেয়ে বাইরে খুলতে এসে দেখে এখানে তো কেউ নেই। নিচে তাকিয়ে দেখে আরে এটা তো একটা সাদা পশম আলা প্রাণী। এই প্রাণীটার একটা অদ্ভুত নাম আছে, আমি বলছি না, একে আমি ভেড়া বলেই ডাকবো, ঠিক আছে? তো এই ভেড়াকেও বলে, এই তুমি কার ভেড়া? তুমি কি হারিয়ে গিয়েছো? তুমি এখানে কি করছো? ঠিক তখনই ওর বন্ধু ওকে কল দিয়ে বলে, তোর কাছে একটা ভেড়া গিয়েছে। ওই ভেড়াটাকেই মূলত সু মিয়াও পুষ্ট, তো সেজন্যই ওটা লিন তোর কাছে পাঠিয়ে দিয়েছে, ওটা তুই নিজের কাছে রাখ। তো ও তখন ভেড়াটাকে বলে, চলো ভিতরে এসো, কিন্তু ভেড়াটা ছিল আবার অনেক বেশি জেদি, ও একটু রাগ দেখাচ্ছিল। তারপরে ও ভিতরে প্রবেশ করে। এই ভেড়াটা কে বলুন তো?
এ কিন্তু আসলে সুচেং। তো এ যেহেতু একটা সাদা পশমওয়ালা প্রাণী এবং এ ঠান্ডা এলাকায় থাকে, তাই এ যখনই ভিতরে আসে ওর জন্য ভীষণই এসির ব্যবস্থা করে দিয়েছিল তাংচি। আর এতে আমাদের সুচেংয়েরই সব থেকে বেশি কষ্ট হচ্ছিল। সুচেং বলে, তুমি তো আমার আদর করতে করতে মেরেই ফেলে দিবা মনে হচ্ছে। তাংসি তো এই ভেড়াটার খুবই যত্ন নিতে শুরু করে, কারণ ওটা সু মিয়াওয়ের ভেড়া। এরপরে ভেড়াটা দেখতে পায় যে এখানে একটা কন্ট্রাক্ট পেপার পড়ার চেষ্টা করছে তাংচি, কিন্তু ওটা কোনোভাবেই দেখতে পাচ্ছে না। যেহেতু এটা সুচেং, তাই সুচেং মনে মনে বলে, আরে ওই কাগজটা তো আমাকে আগেই ছিঁড়তে হবে। এরপরে ও একটা সেই অ্যাটেম্প্ট নেয় যে এখনই আক্রমণ করতে হবে তাংচির উপরে। এরপরে ইয়া বড় করে একটা লাথি ছুড়ে দেয় তাংচির দিকে, আর কাগজটা নিয়ে কুটি কুটি করে ফেলে দেয়। তাংচি চোখের সামনে এই কাগজটাকে এভাবে কুচি কুচি হতে দেখে ও অবাক হয়। আর তাছাড়া এই ভেড়া টাইপের জিনিসটা কিভাবে ওর উপরে এভাবে আক্রমণ করলো তাতেও অবাক হয়ে যায়, কারণ এই মুহূর্তে ভেড়াটা একদম শটান দাঁড়িয়েছিল। তাই তো তাংচি ওর চোখ ঢেকে ফেলেছিল যে চোখের সামনে কী সব দেখছে ও। এরপরে সাথে সাথেই চোখ খুলে দেখেন না, ওটা তো এখন বসেই আছে। তাহলে কি ওর নিজের দেখার ভুল ছিল নাকি? এরপরে ও দেখে কাগজগুলো কুটি কুটি হয়ে পড়ে আছে বলে ও খুবই রেগেছে আর বলে, তুমি কি এখানে আমার সমস্ত কিছু ধ্বংস করতে এসেছো নাকি? এই কাগজটা এভাবে কেন ছিঁড়ে ফেললে তুমি? এরপরে ও বলে, না না, এই কাগজগুলো আমি আবার জোড়া লাগাতে পারবো। ঠিকই আছে, তুমি বেশি ছোট করনি, আমি জোড়া লাগাতে পারবো, কোনো ব্যাপার না। এটা শুনে সুচেং মনে মনে বলে, জোড়া লাগাবে? দাঁড়াও, তোমাকে জোড়া লাগাচ্ছি। এরপরে ও একদমই নষ্ট করে দেয় ওখানে পড়ে থাকা টুকরাগুলো। এবার ওর প্রতি রেগে যায় তাংচি আর বলে, আসলে তুমি কি চাও? এরপরে তাংচি নিজের মেজাজটাকে কন্ট্রোল করে বলে যে, না, তুমি আসলে সুমিয়াকে অনেক ভালোবাসো তাই না? এজন্য তার জিনিসগুলো দেখে তোমারও আমার মতো খারাপ লাগছে, সেজন্য তুমি কাগজটাকে ছিঁড়ে ফেলেছো। আসলে আমি তোমাকে বুঝতে পারছি, আমি তোমাকে অনুভব করতে পারছি, তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম। যাই হোক, সুমিয়াওয়ের আর কোনো জিনিস তুমি নষ্ট করো না, ঠিক আছে? সুমিয়াওকে তোমার মতো আমিও অনেক ভালোবাসি। এটা বলে চলে যায়। সুচেং মনে মনে বলে, ওরে আমার ভালোবাসা দেখাচ্ছি। এরপরে ওখানে যত মেকআপ সামগ্রী ছিল সেই সমস্ত কিছু ও একদম ডাল ভর্তা করতে শুরু করে। তাংসি তখন এখানে এসে দেখে যে ওই জিনিসটা আবারও দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব করছে। ও তখন বলে, কি আমি কি ভুল দেখছি নাকি? এই জিনিসটা আবার এভাবে শটান দাঁড়িয়ে আছে কিভাবে? এবার তাংচির হুশ হয় যে ও আসলে সমস্ত মেকআপ সামগ্রী যেগুলো সুমিয়াও ইউজ করতো তার সবই শেষ করে দিচ্ছে। তো আর কি করা, দ্রুত করে পিছন দিক থেকে পালিয়ে যায় তখন সুচেং। কিন্তু ও দৌড়াচ্ছিল, ওর পিছু পিছু দৌড়াচ্ছিল তাংচি নিজেও। তাংচি আসলে ওর জন্য একটা গাজর নিয়ে এসেছে। এই সকল প্রাণী তো আর যেসব কোনো খাবার খায় না, এ গাজর খায়, তাই ওর জন্য গাজর নিয়ে এসেছিল। কিন্তু সুচেং মনে করছে যে ওকে বোধহয় তাংচি এবার মারবে, কিন্তু না, যখনই তাংচি ওকে ধরে ফেলে তাংচি ওকে গাজর দেখায়। আর সুচেং জীবনেও গাজর পছন্দ করতো না, এখন না চাইতে ওকে এই গাজরটা খেতে হচ্ছে। যেহেতু প্রাণীটা ও নিজেই সেজেছে, তাই ওকে তো অভিনয়টা চালিয়ে যেতে হবে। এরপরে তাংচি ওর বন্ধুকে কল দেয়। ওর বন্ধু ইউ মূলত অ্যানিম্যাল প্রোটেকশনের কিসের একটা আন্ডারে কাজ করে, সে এসব প্রাণী ভালো সামলাতে পারে আর কি। ইউ বলে, ঠিক আছে, আমি কিছুক্ষণের ভিতরেই আসছি। যেহেতু ওই প্রাণীটা অনেক ডিস্ট্রাকটিভ, তাই ওকে ভালোভাবে পোষ মানাতে হবে। তুমি চিন্তা করো না, আমাকে কিছুটা সময় দাও, আমি এক্ষুনি আসছি। এই কথা শোনার পরে এদিকে লিনকে মেসেজ দেয় সুচেং আর বলে, এখন কিন্তু এখানেই আসার চেষ্টা করছে ইউ, যেভাবেই হোক রাস্তাতেই তুমি ওকে আটকাও, না হলে ও এসে কি করবে কে জানে। এদিকে লিন কাজে নেমে পড়েছে, যেভাবেই হোক ইউকে আটকাতে হবে, কারণ ইউ যদি ওখানে একবার পৌঁছে যায় তাহলে হয়তো সুচেংয়ের উপরে ওকে বেঁধেও রাখতে পারে। লিন তো ওর মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছিল ইউকে কিভাবে আটকানো যায়, কিন্তু ইউ ওকে দেখে চিনে ফেলে। ইউ বলে, তুমি এখানে কি করছো? আসলে ও বলছিল যে এখানে কনস্ট্রাকশন সাইটের কাজ হচ্ছে, তাই এই পথ দিয়ে যাওয়া যাবে না, কিন্তু ইউ তো জানে এখানে কোনো কাজ হচ্ছে না। এরপরে ইউ বলে, তুমি এসব কেন করছো? ও তখন বলে, আমার কমিকের জন্য আমি আসলে বাস্তব অভিজ্ঞতা নিচ্ছি। যাই হোক, ইউ তখন তাংচিকে কল দিয়ে বলে, আমি কিছুক্ষণ পরে আসছি, আমি আসলে একটা ঝামেলায় ফেসে গিয়েছি, কারণ এখন ওকে লিনকে বাড়িতে পৌঁছে দিতে হবে। এদিকে লিন চেনকে মেসেজ দিয়ে বলে, আমি ইউকে আটকেছি, তুমি যেভাবেই হোক দ্রুত ওখান থেকে বাহিরে বের হয়ে আসো। এদিকে চেন বাহিরে বের হবে কি করে? চেনকে একটা জায়গায় আটকে রাখা হয়েছিল, কিন্তু চেন তবুও বাহিরে বের হয়ে যায়। আর তখনই তাংচি ওকে দেখে বলে, আরে তুমি দেখি দরজাও খুলতে পারো, তুমি তো অনেক স্মার্ট, এজন্যই তো সুমিয়াও তোমাকে পালন করেছে তাই না? এরপরে ওকে আরো একটা গাজর বের করে বলে, এ নাও, তোমার জন্য আরো দারুণ দারুণ খাবারের আমি আয়োজন করব। এদিকে সেই ভেড়াটি এসে একটা ছবির দিকে তাকিয়ে থাকে। তখন তাংচি বলে, এই ছবিটা
আমি সুমিয়াওকে ভেবেই এঁকেছি। তখন সুচ্যাং মনে মনে বলে, বাবা ভালোবাসা দেখে আর বাঁচি না। এরপরে ও ওখানে একটা ব্যাগ দেখতে পায়। আসলে এই ব্যাগটা তো প্রথম দিনই দেখেছিল, যেদিন উল্টো দিক ফিরে একটা ছেলে বসেছিল। তখন সুচ্যাং মনে মনে বলে, সেদিন বসে থাকা ছেলেটি আসলে আর কেউই নয়, সেটা তাংচি ছিল। আমি তো জানতামই না। এরপরে ও অন্য একটা ছবির দিকে তাকিয়ে থাকে। এই ছবিটা দেখে ওর দিকে তাংচি বলে, এটাও আমি সুমিয়াওকে ভেবেই এঁকেছিলাম। সুমিয়াওকে যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিন দেখেছিলাম ও একদম অ্যাঞ্জেলের মতো এসে একটা ছেলেকে বাঁচিয়ে নিয়েছিল। আমি ওর মুখটা দেখিনি প্রথমে, তারপরেও আমি প্রথম দেখাই ওকে ভালোবেসে ফেলেছি। আমি কিন্তু জানতামও না মেয়েটি দেখতে কেমন, কিন্তু তারপরেও আমার মনের ভিতরে দোলা দিয়ে গিয়েছিল। আর এই কথা সুচ্যাং শুনে মনে মনে ভাবে, তার মানে ও সুমিয়াওয়ের চেহারা দেখে নয়, বরং ওর কাজের কারণেই ওকে পছন্দ করে ফেলেছে। এদিকে ইউ একে বাড়িতে পৌঁছে দিয়ে যখন চলেই যাবে, লিন ইউকে টেনে ধরে বলে, আমার জন্য কিছু ফ্রিজ থেকে ফল নিয়ে আসো, আমি ফল খাবো। আর এদিকে চেনকে মেসেজ দিয়ে বলে, আর কতক্ষণ, আমি কতক্ষণ আটকে রাখবো ইউকে, তুমি দ্রুত বাহিরে বের হও। এদিকে আমরা তাংচিকে দেখি। তাংচি চোখে ড্রপ দিতে দিতে বলে, তুমি জানো আমার চোখে কত সমস্যা? ছোটবেলা থেকেই আমার একটা বড় সমস্যা আছে। অন্য সমস্ত মানুষের থেকেও আমি 100 রকমের রং বেশি দেখি। আমার দুনিয়াটা অনেক কালারফুল, কিন্তু এই রঙের কারণেই আমি সব থেকে কম দেখি। সেজন্য তো দিন দিন আমার চোখের এত বাজে অবস্থা হয়ে যাচ্ছে। গাদা গাদা ওষুধ খেতে হয়। ইভেন আমি বেশি আলোতে তাকাতে পর্যন্ত পারি না। বেশি আলোতে তাকালেই আমার বমি চলে আসে। তখনই সুচ্যাংয়ের মনে পড়ে, একবার ও অনেক ঝলমলে জামা পরে গিয়েছিল ওদের স্কুলে, আর ওকে দেখা মাত্রই বমি চলে এসেছিল তাংচির। ও ভেবেছিল ওকে দেখে বোধহয় তাংচি বমি করে দিয়েছে, কিন্তু ব্যাপারটা আসলে তা না। এত ঝলমলে জিনিস তাংচি দেখতে পারে না, সেজন্যই ও সেদিন ওটা করেছিল। আর ওকে না ওকে ভুল বুঝেছে, এটা ভেবেই তো দাঁড়িয়ে পড়ে সুচ্যাং। আর ও দাঁড়ানো মানে ওই ভেড়াটা দাঁড়ানো। আর এবার তাংচি ওকে দেখা মাত্র ওর ভয় লাগে। ও বলে, আরে এটা দেখছি উল্টো পাল্টা কাজ করেই যাচ্ছে। এরপরে সুচ্যাং ওই ছবিটার সামনে এসে দাঁড়ায়। আর ওর মনে পড়ে যে ও আসলেই তাংচিকে বোধহয় কষ্ট দিয়েছে। তাংচি সুমিয়াওকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিল। এরপরে ওই ভেড়া সেজে আবারও ও তাংচির পাশে এসে বসে। তাংচি বলে, এবার আমার ঘুম চলে আসবে, যেহেতু অনেকগুলো ঔষধ খেয়েছি। তুমি এখানে বসে থাকো, আমার ঘুম ভাঙার পরে আমি তোমার সঙ্গে অনেক গল্প করব। এদিকে লিন বলে, কোথায় তুমি, এখনো কি বের হতে পারোনি? এদিকে ইউকে আর কতক্ষণ আটকে রাখবে ও? ইউকে ও তবু আটকে বলে, দেখো আমার খুবই ক্ষুধা পেয়েছে, তুমি আমার জন্য একটু নুডলস রান্না করে দিবে? আমার না বাবা মা কেউ নেই, তুমি একটু করো না। ইউ তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি নুডলস রান্না করে দিচ্ছি। এদিকে লিন বলে, এরপরে আমি কি বলবো যদি এখনো চেন বাহিরে বের হতে না পারে? এদিকে যখন তাংচি ঘুমিয়ে পড়েছিল, তখন চেন নিজের রূপে চলে আসে আর ওকে কোলে করে নিয়ে ওর রুমে শুইয়ে দেয় এবং সুন্দর করে শুইয়ে ওখান থেকে বাইরে বের হয়ে চলে আসে। এদিকে ইউ এর জন্য নুডলস তৈরি করে ফেলে মাত্র কয়েক মিনিটেই। আর লিন যখন দেখে যে ইউ এত দক্ষ রাঁধুনি, তখন তো অবাক হয়ে যায়। এবারও ইউকে বলে, তুমি এখন চলে যেতে পারো, আর কোনো ব্যাপার নয়, কারণ চেন অলরেডি লিনকে জানিয়ে দিয়েছে যে ও তাংচির বাড়ি থেকে বাইরে বের হয়ে গিয়েছে। তো 12 ঘন্টা পরের সিন দেখানো হয়। তাংসি প্রায় 12 ঘন্টা ঘুমিয়েছিল। ও বাইরে এসে দেখে ওর বন্ধু ওর জন্য তখনও ওয়েট করছে। ওর বন্ধুকেও বলে যে, তুমি কখন এসেছো, আর সেই ভেড়াটা কোথায়? ওর বন্ধু বলে, আমি তো সারা বাড়ি খুঁজে দেখেছি, কোথাও ভেড়াটাকে পেলাম না। তখন তাংচিও খুঁজে দেখে কোথাও ভেড়াটা নেই। তাংচি খুবই চিন্তায় পড়ে যায়। তখন লিন তাংচিকে কল দিয়ে বলে, সুচেং ওই ভেড়াটাকে খুঁজে পেয়েছে, এবং ওটা খুঁজে পেয়েছে একটা অ্যানিম্যাল প্রোটেকশন সংগঠনে। তুমি ওখানে চলে যাও, ওখানেই তুমি ওই ভেড়াটাকে খুঁজে পেয়ে যাবে। এরপরে তাংচি ওই ভেড়াটা দেখার জন্য সোজা চলে আসে। আর সুচেং কোথা থেকে যে এই ভেড়াটাকে জোগাড় করেছে আল্লাহই ভালো জানে। যাই হোক, সুচেং বলে, এটাই তো না, এই ছবিটাই তো, এটাই তো সুমিয়াও এর ভেড়া। কিন্তু তাংচি বলে, না না, কখনোই না, আমি ওই ভেড়াটাকে খুব ভালো করে চিনি, সে অনেক স্মার্ট, এটা কখনোই সেই ভেড়া নয়, তুমি আসলে ভুল করেছো। তারপরেও আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি, কারণ তুমি সুমিয়াও এর ভেড়াটা খুঁজে বের করার চেষ্টা করেছো। তারপরেও এটা সেই ভেড়া নয়, কিন্তু তোমাকে এটা করার জন্য ধন্যবাদ। এরপরে তাংচি মন খারাপ করে ওখান থেকে চলে যায়। সেদিন রাত্রে ওরা যখন ঘুমাতে যাচ্ছিল, তখনই ওদের কারো ফোনে মেসেজ আসার শব্দ হয়, কিন্তু এটা লিনেরও ফোন ছিল না, সুচেংয়েরও না। তবে কি সুমিয়াও এর ফোনে কেউ মেসেজ দিচ্ছে? তবে মৃত মানুষের ফোনে কে মেসেজ দিবে? এরপরে ওরা ফোনটা বের করে দেখে এটা আসলে তাংচি মেসেজ করছিল। তাংচি ওকে গুড বাই জানাচ্ছে। তাংচিকে সত্যি ও হার্ট করে ফেলেছে, এজন্য ওর নিজেরই অনেক রাত পর্যন্ত খারাপ লাগে।
যে তাংচি সত্যি সুমি ওকে এতটা ভালোবেসে ফেললো, আর আমি কিনা ওকে এভাবে হার্ট করলাম। তাংচি তখনও গুড বাই জানিয়ে যাচ্ছিল আর বলছিল, তোমার স্মৃতি আঁকড়েই আমি কেবল বেঁচে থাকবো। পরদিন সকালবেলা কাজে যখন যায় সু চেং, তখনই ওর তাংচির সঙ্গে দেখা হয়। ও তাংচির খুব মন খারাপ দেখে তাংচির সঙ্গে কথা বলার চেষ্টা করে, তাংচিকে একটু চিল আপ করার চেষ্টা করে, তাংচিকে জিজ্ঞেস করে খেয়েছে কিনা। তাংচি বলে খায়নি। তখনও নিজের খাবারটা ওর দিকে এগিয়ে দিয়ে বলে, আমি এক্সট্রা খাবার নিয়ে এসেছি। কিন্তু তাংচি বলে আমার দরকার নেই। তাংচিকে ভিতরে ভিতরে অনেক মন মরা লাগছিল। সু চেং ওরকে অনেক চেয়ার আপ করার চেষ্টা করেও পারে না। এদিকে অফিসে যত ফটো ছিল সু মিয়াওয়ের সেই সব নামিয়ে ফেলা হয় শুধুমাত্র তাংচির জন্য, কারণ তাংচি এগুলো দেখলে ওর খারাপ লাগবে, তাই সমস্ত ফটো খুব দ্রুতই সরিয়ে ফেলা হয়। এরপরে তাংচি কাজে আসে। এরপরে সু চেং অফিসে এসে দেখে এই অবস্থা। সু চেং সবাইকে জিজ্ঞেস করে এই কাগজ সব নামানো কেন, সবাই বলে তাংচির জন্য। এরপরে তাংচি যখন ল্যাবে কাজ করছিল, ওর দুই বন্ধু এসে ওকে দুইটা প্রোডাক্টের ব্যাপারে বলে এবং ওই দুটা নিয়েই মূলত কাজ করতে বলে। একটা হলো প্রোডাক্ট নাম্বার 3 আর একটা হলো প্রোডাক্ট নাম্বার 5। এটা নিয়ে ওরা অনেক বেশি মিটিংও করে এবং ওরা প্রোডাক্ট 3-র উপরেই কাজ করতে শুরু করে। আর এটাই হবে ওদের নেক্সট প্রোডাক্ট এবং এটা এক ধরনের ফেস পাউডার। এদিকে আমরা খুবই সুন্দর একটা ভিউ দেখতে পাই, যেখানে কেউ একজন ফিশিং করছিল আর ওই লেকের পাড়ে বসে বসে ছবি আঁকছিল লিন। লিন মূলত ওর নেক্সট কমিকের জন্যই কিছু ছবি আঁকার ট্রাই করছিল। তখনই ও এখানে দেখতে পায় ওর দাদুকে, ওর দাদুর সঙ্গে ইউ দেখা করতে এসেছিল। আর লিন যেখানেই যাচ্ছে সেখানেই বেচারা ইউ এর সঙ্গে ওর দেখা হয়ে যাচ্ছে। ইউ এর সঙ্গে ওর যখন দেখা হচ্ছে, ইউ এর কপাল ভালো হয়ে যাচ্ছে আর ওর কপালটা খারাপ হয়ে যাচ্ছে। যেরকম এখন একটা রাজহাঁস ওদেরকে তাড়া করছিল, কিন্তু ওই রাজা হাঁসটিকে ধরে ফেলে ইউ আর বলে, যেহেতু আমি অ্যানিমাল প্রোটেকশন ফাউন্ডে অনেক দিন কাজ করেছি, তাই কিভাবে সমস্ত পশুদের বশ মানাতে হয় বা প্রাণীদের বশ করতে হয় তা খুব ভালোভাবে জানি। আর রাজহাঁস খুবই অ্যারোগেন্ট আর অ্যাগ্রেসিভ বলেই ওরা এভাবে মানুষের দিকে তেড়ে আসে, কারণ ওরা চোখে দেখতে পায় না, ওরা নিজেদের আত্মরক্ষার জন্যই এটা করে। লিন তখন ওই রাজহাঁসটিকে দেখে অনেক ইন্সপিরেশন পায় এবং ও দারুণ করে একটা ছবি তৈরি করে ফেলেছিল। ও মূলত ওর নেক্সট কমিকে এই ছবিটাই ইউজ করবে। তো আজকে কিন্তু ইউ এর সঙ্গে দেখা হয়ে ও লাকি হয়ে গেল, কিন্তু তার কিছুক্ষণ পরেই দেখা যায় ওর অন্য একটা ছবি নষ্ট হয়ে যায়। তার মানে লাকি হয়েছে, সাথে ওর ব্যাড লাকটাও রয়ে গিয়েছে, তবে এতে ওর কিছু যায় আসে না। এদিকে অনেক রাত পর্যন্ত কাজ করছিল তাংচি এবং অনেক রাত পর্যন্ত কাজ করছিল সু চেং নিজেও। তাংচি আজকে নিজে গাড়ি চালিয়ে বাড়িতে যেতে পারবে না, তাই ও একটা ড্রাইভার বুক করার চেষ্টা করছিল। তখন ওকে সু চেং বলে, আমি তোমাকে ড্রাইভিং করে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, কারণ আমি একবার ড্রাইভারের চাকরিও করেছি। এরপরে ও ড্রাইভিং করতে যখন শুরু করে, তখন তাংচি ওকে বলে, তুমি তো ছোটবেলায় বেশ অন্যরকম ছিলে, আমি তো কখনো চিন্তাও করিনি যে তুমি ড্রাইভিং করেও উপার্জন করার চেষ্টা করেছো। চেং বলে, তোমার মনে আছে তুমি তো স্কুলে টপ স্টুডেন্ট ছিলে, তো আমার মতো মেয়ে যে তোমার নজরে পড়েছে এটাই তো অনেক। তাংচি বলে, হ্যাঁ তোমাকে আমি দেখেছি এবং অনেকবারই দেখেছি, কিন্তু আমি বলিনি আর কি, তোমাকে আমার মনে আছে। তখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। একদিন তাংচি দেখতে পায় যে সু চেং সবার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছে এবং কিছু স্টুডেন্টের কাছ থেকে টাকা জোর করে মেরে নিচ্ছে। মূলত এসব কারণেই তাংসি কিন্তু সু চেংকে বেশি একটা পছন্দ করে না, কারণ তাংসির নজরে সু চেং মেয়েটা হলো খুবই বদমেজাজি, মানুষদের মারধর করে, দেখতে অসুন্দর বা অনেক রুড এই টাইপের কিছু একটা। কিন্তু ওর বন্ধুদের সঙ্গে আসলে জাস্ট মজাই করছিল। ও তো অনেক পছন্দ করতো তাংসিকে, ও জাস্ট ওর বন্ধুদের সঙ্গে অভিনয় করছিল। কিন্তু তাংসি পিছন থেকে দেখে ভুলই বুঝেছিল তখন সু চেংকে। সু চেং আজকে সেটা ব্যাখ্যা করতে পারে না, তবে সু চেং ওকে বলে, তুমিও বেশ অন্যরকম। যাই হোক, তখনই একটা কল চলে এসেছিল চেংয়ের। চেং যেহেতু ড্রাইভিং করছে তাই ওর ফোনটা ধরতে বলে তাংচিকে। তাংচি তখন ওর ব্যাগের একটা ফুল দেখা মাত্রই মনে পড়ে সেম তো সু মিয়াওয়েরও ছিল। যাই হোক, ওকে এখন ওর বোন ফোন দিয়েছিল আর ওর বোন ওকে বলে এক্ষুনি একটা জায়গায় আসতে এবং ওর বোনের সঙ্গে দেখা করতে। ও তখন বলে, আমি তাংচির সঙ্গে আছি, তাংচিকে আমি বাড়িতে পৌঁছে দিয়ে ঠিক তোমার সঙ্গে দেখা করতে যাব। এদিকে সুমিয়াওয়ের কথা ভেবে আবারও ডিপ্রেশনে চলে যেতে লাগে তাংচি। এরপরে ওর বোনের সঙ্গে দেখা করতে যায় চেং। দেখা করতে গিয়ে দেখা যায় হাসপাতালে ফাং জিন নামের একটি মেয়ে ভর্তি হয়ে আছে। মূলত তারই একটা কেস নিয়ে লড়ছে চিংলি। চিংলি মূলত একজন লয়ার। তো ওর দিদি জানায় যে এই ফাংজিন হলো আমার বান্ধবী, কিন্তু একে ওর হাজব্যান্ড অনেক হ্যারাস করেছে এবং ওকে মারধর দিয়ে ওর এই অবস্থা করেছে। এখন ওর হাজব্যান্ড চায় যে পুরো কোম্পানির দায়িত্ব নিজের কাছে নিয়ে নিতে এবং পুরো কোম্পানিটা নিজের করে নিতে। তোমাকে আমি ডেকেছি কারণ তোমাকে একটা কাজ করতে হবে।
ফাংজিনের জায়গায় তোমাকে অভিনয় করতে হবে। যেহেতু তুমি চুড়ি দিয়ে নিজের চেহারা পরিবর্তন করতে পারো, তাই চুড়ি দিয়ে তুমি ফাংজিন সাজবে আর গিয়ে ওর হাজবেন্ডকে আচ্ছা মতো ধোলাই দিয়ে আসবে। চেং তো প্রথমে রাজিই হয় না, কিন্তু কি আর করার, রাজি তো ওকে হতেই হবে। এদিকে আমরা টিবিসি কোম্পানি দেখতে পাই, যেখানে তাংচিকে বলা হচ্ছিল ওরা যে নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করছে ওই প্রোডাক্টের জন্য অন্য একটা বিউটি কোম্পানিতে যেতে হবে আর তাদের পেটেন্ট কিনতে হবে। তো সেই কোম্পানিতে এসেছিল। সেই কোম্পানির সামনে আমরা সু মিয়াওয়ের ছবি টানানো দেখি। ওর মুখে কিছু পাতা পড়েছিল, একটা মেয়ে ওই পাতাগুলো পরিষ্কার করে দেয়। আসলে এই লোকটিই হলো ফাং জিনের হাজব্যান্ড, যার নাম সেন। এর সঙ্গেই দেখা করতে এসেছিল তাংচি এর কাছ থেকে পেটেন্ট কেনার জন্য। তো সেন তাংচিকে বলে যে আপনি গিয়ে মিটিং রুমে বসুন, আমি এক্ষুনি আপনার সঙ্গে দেখা করতে আসছি। তো তাংচি যখন এসে বসে ওর কলমটা নিচে পড়ে যায়, কলম তুলতে ও নিচে নামে। ঠিক তখনই এখানে আমরা সেনকে দেখতে পাই আর ওর সঙ্গে ওর ওয়াইফ ফাংকে দেখতে পাই। এটা তো মূলত ফাং ছিল না, ফাং সেজে এসেছে হলো সেং। এবার চেং একে ধোলাই দেবার জন্য এসেছে, কিন্তু চেং প্রথমে ব্যাপারটা বোঝার চেষ্টা করে যে আসলেই ওর সঙ্গে ওর হাজব্যান্ডের সম্পর্কটা কেমন ছিল। ওর হাজব্যান্ড ওকে বলে তুমি কেন এখানে এসেছো, তোমাকে এতবার করে বলেছি না এই কোম্পানিতে তোমার কোনো জায়গা নেই। এখন যদি আমি তোমাকে হ্যারাস করি, তোমাকে মারধরও করি, এখানে কোনো সিসিটিভি ক্যামেরা পর্যন্ত নেই, কেউ দেখতে পর্যন্ত পাবে না, তাই তুমি ভালোই ভালো এখান থেকে চলে যাও আর আমি তোমাকে খুব শীঘ্রই ডিভোর্সও দিয়ে দিব। তাছাড়া অনেক বাজে বাজে কথা বলতে লাগে নিজের স্ত্রীকে, যে কথাগুলো আবার শুনতে পাচ্ছিল কিন্তু তাংচি। এদিকে এটা তো আর আসল ফাংজিন ছিল না, এটা তো ছিল সুচেং। সুচেং তখন ওকে আচ্ছা মতো ধুলাই দেয়ার বলে কি তুমি আমাকে মারবে, এখন নিজে উল্টো মার খাও। তখন ওর হাজব্যান্ড বলে আমি সবাইকে ডেকে বলবো তুমি আমাকে মেরেছো। তখন সুচেং বলে ঠিক আছে ডাকো, কে বিশ্বাস করবে যে আমি তোমাকে মেরেছি। ওকে এত মার দিয়েছিল যে ও পরে টেবিলের নিচ থেকে তাংচিকে দেখে বলে আমাকে বাঁচাও। এদিকে তাংচি যখন উপরে ওঠে তখন সুচেং মনে মনে বলে আরে আমার কেন এর সঙ্গেই আবার দেখা হলো। তাংচি ওকে দেখে বলে আরে এটা তো সেই মেয়ে যে ওই পাতাগুলো পরিষ্কার করছিল। তো ফার্স্ট ইমপ্রেশন কিন্তু খুব ভালো হয়ে গেল ফাংজিনের উপর তাংচির, আর ফার্স্ট ইমপ্রেশনই লাস্ট ইমপ্রেশন। তাংচি যখন সুমিয়াওকে প্রথম দেখেছিল তখনই প্রথম দেখায় প্রেমে পড়ে গিয়েছিল, আর ফাংজিনের ব্যাপারেও কিন্তু ওর একটা ভালো লাগা কাজ করছে, কারণ প্রথমেই এদের দেখে ওর একটা মনের ভিতরে ভালো লাগার অনুভূতি সৃষ্টি হয়েছে। কিন্তু সু চেং এর প্রতি ওর ওই অনুভূতিটা হয়নি, কারণ ফার্স্ট ইমপ্রেশন ভালো ছিল না। যাই হোক ফাংজিন চলেই যাচ্ছিল, কিন্তু ওর পিছু পিছু তাংচি এসে বলে আমি আপনাকে অফার করছি, যেহেতু আপনার স্বামী আপনার উপর খারাপ ব্যবহার করেছে, তাই আপনি যদি পেটেন্টটা আমার কাছে বিক্রি করতেন। ফাংজিন বলে আমি বলবো ওই পেটেন্ট আপনার না কেনাই উচিত, আমার আর আমার স্বামীর ভিতরে খুবই ঝামেলা চলছে, তাই আপনি শুধু এই ঝামেলার ভিতরে জড়িয়ে নিজেদের কোম্পানির নাম খারাপ করবেন না বলে সোজা গাড়িতে করে চলে যায়। ওর দিদিকেও পরে বলে আমি আসলে তাংচির সামনে সেনকে আচ্ছা মতো ধোলাই দিয়েছি, আমি তো জানতাম না যে তাংচি ওই রুমে আছে, এখন আমি জানি না যে আসলে ফাংজিনের ব্যাপারে ও কিছু বলবে কিনা। যাই হোক ওর দিদি বলে ঠিক আছে যা হয়েছে অনেক হয়েছে। এদিকে তাংচি পেটেন্টটা কিনতে পারেনি। ওর দুই বন্ধু বলে যেহেতু আমরা পেটেন্টটা এখনো পাইনি, কিন্তু আমরা ফাংজিনের সঙ্গে যদি একটু সম্পর্কটা ভালো রাখি তাহলে হয়তো পেটেন্টটা পেয়েও যেতে পারি, তাই এতটা চিন্তা করো না। এদিকে সেন দেখা করতে আসে আবার তাংচির সঙ্গে। সেন বলে আমি আমার ওয়াইফের নামে মামলা দিতে চাই, কিন্তু আমাকে যে ও মেরেছে এটা কেউ টেস্টিফাই করতে পারবে না শুধুমাত্র আপনি ছাড়া, তাই আপনি এটাকে টেস্টিফাই করবেন। আর বাইরে থেকে এই কথাগুলো আবার চুরি করে শোনার চেষ্টা করছিল সুচেং, কিন্তু সুচেংকে ভিতর থেকেই দেখতে পেয়েছে তাংচি। দেখা মাত্রই ও সুচেংকে এসে বলে তুমি এখানে কি করছিলে। চেং বলে আমি তো যাচ্ছিলাম এই পথ দিয়ে, বলে চলে যেতে গিয়ে আবারও থমকে দাঁড়ায়। ওর সামনে আবারও চলে আসে তাংচি আর বলে তুমি আড়িপেতে আমাদের কথা শুনছিলে। তখন চেং বলে আরে না আমি চলে যাচ্ছি বলে যেতে গিয়ে আবারও যখন পিছন ফেরে তখনও দেখে তাংচি ওর দিকে দাঁড়িয়ে আছে। বেচারি আর কোনো কথা শুনতে পায় না, সোজা নিজের অফিস রুমে আসে। এরপরে তাংচি ফাংজিনের যে নাম্বারটা পেয়েছে তাতেই কল দেয়, মানে মূলত যে নাম্বারটা এখন সু চেং এর কাছে ছিল। ও বলে ওর সঙ্গে দেখা করতে। তো সু চেং আবারও ফাংজিন সেজে সোজা দেখা করতে যায়, এবং ও খুবই একটা মানে মিডল ক্লাস একটা রেস্টুরেন্টে গিয়েছিল তাংচির সঙ্গে দেখা করতে, এবং ও নিজেকে অভাবী দেখানোর চেষ্টা করছিল। ও সবাইকে এটা বোঝানোর চেষ্টা করছিল যে ওর বর সেন ওকে কোনো জামা কাপড় পর্যন্ত কিনে দেয় না, ইভেন যে সোয়েটারটা ও পরে এসেছে সেই সোয়েটারের সুতা পর্যন্ত খুলে যাচ্ছে। যাই হোক এখানে যখন তাংচি আসে তাংচির সঙ্গে কুশল বিনিময় করতে গিয়ে ওর সোয়েটারের সুতা সমস্তই বেঁধে যায় তাংচির কোটের বোতামের সঙ্গে। তাংচি ওটার ভিতরে পুরো জড়িয়ে যায়। এবার তাংচিকে স্টপ হতে বলে ফাংজিন আর বলে দাঁড়াও আমি ছড়িয়ে দিচ্ছি। ওখানে যে ওয়েটার মেয়েটি ছিল সেই মেয়েটি এই অবস্থা দেখে একটা কেচি নিয়ে আসে এবং সেটা দিয়ে ও তাংচির এই দড়িগুলো কাটতে থাকে
এবং আস্তে আস্তে সরাতে লাগে। তাংচি কিন্তু এবার ফাংজিনের প্রতি দুর্বল হতে শুরু করেছে। বেচারা সবাইকে দেখেই ক্রাশ খায়, শুধু ক্রাশ খায় না সু চেংকে দেখে, যেটাই হলো আসল মানুষ। মানে সব মানুষকেই ভাই তুই ক্রাশ খাচ্ছিস যেগুলো ফেক, কিন্তু আসল যে সুচেং, যে আসলে সবার থেকে ভালো, তার প্রতি তার কোনো ভালোবাসাই নেই। আমি শুধু চিন্তা করছি যেদিন জানতে পারবে তাংচি যে এই সমস্ত কিছুর পিছনে সুচেং ছিল, সেদিন ওর কি উপায় হবে। যাই হোক, ওরা যে কারণে দেখা করতে এসেছিল সেটা নিয়েই কথাবার্তা বলতে শুরু করে, কিন্তু তখন ফাংচিন ওর দিকে আবারও এগিয়ে আসে, কারণ ওর কোর্টে তখনও কিছু সুতা লেগেছিল। এরপরে ও বলে, আমাদের কোম্পানির পেটেন্ট, কিন্তু তবুও আমি আপনার কাছে সেটা বিক্রি করতে চাইছি না, কারণ আমার আর আমার স্বামীর ভিতরে ঝামেলা চলছে, কোর্ট কাচারি চলছে, এর ভিতরে আপনাদের কোম্পানি আমি জড়াতে চাই না। এই দেখুন, আমি অনেক কাগজপাতিও নিয়ে এসেছি, ইভেন আমার স্বামী আমাকে অনেকবার মারধর পর্যন্ত দিয়েছে, আর সেসবের প্রমাণও দেখায়, এবং এখানেও আপেল অর্ডার দিয়েছিল, সেটাও আবার গাপগুপ করে খেতে লাগে। এটা দেখে তাংচির বেশ হাসি পায়। এটা যদি সুচেং করতো বেচারা রাগ করতো, কিন্তু অন্য কেউ করলে ওর রাগ হয় না। এরপরে তাংচি বলে, ঠিক আছে, আমি এটা একটু কনসিডার করে দেখবো বলে ও সোজা ওখান থেকে চলে যায়। এদিকে সুচেং এর কাছে ওর বোন মেসেজ দিয়ে বলে, ফাংজিনের নামে ওর স্বামী মামলা দিয়েছে যে ফাংজিন নাকি ওর স্বামীকে অনেক মেরেছে, এবং সেটা আবার টেস্টিফাই করবে নাকি তাংচি। তাই ও মেসেজটা দেখা মাত্র তাংচির দিকে তাকিয়ে পড়ে। তাংচি বলে, কি হয়েছে, আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? আচ্ছা একটা কথা বলো তো, ফাংজিনের কেসটা নিয়ে কে লড়াই করছে? তার লয়ার কি তোমার বোন চিংলি? তখন চেন বলে, হ্যাঁ, এজন্যই আমি আপনার দিকে তাকিয়েছিলাম, আসলে আপনি কি টেস্টিফাই করেছেন? ও তখন বলে, গিয়ে তোমার বোনের কাছে শোনো। রাত্রিবেলা সুচেং বাড়িতে এসে কেসটা স্টাডি করে, তখনই ও জানতে পারে যে সেনই মূলত তাংচিকে ডেকে নিয়ে গিয়েছিল যাতে তাংচি সমস্ত সত্যি কথা বলে, যে তাংচি দেখেছে সেনকে তার স্ত্রী কিভাবে মেরেছে। তো পুলিশকে জানায় যে হ্যাঁ, তার স্ত্রী তাকে মেরেছে, কিন্তু সে মেরেছে কারণ তার আগে সেন তার স্ত্রীকে অনেক কটু কথা বলেছিল সে নাকি একটা কাঠের চলার মতো, তাকে দেখতে ভালো লাগে না, তাছাড়া তাকে যদি মারধরও করে এখানে দেখার কেউ নেই, হ্যান ত্যান, এজন্যই তো তার স্ত্রী মনে হয় তাকে মেরেছে। আর এতে সেন রেগে গিয়ে বলে, তোমাকে কি এসব বলার জন্য ডেকে এনেছি? তাংচি বলে, আমি তো বলেছি সব সত্য বলবো, তাই আমি দুই পক্ষের হয়েই সত্যি কথা বলছি। এদিকে আমরা আবার দেখতে পাই সুচেনকে আর ওর বোনকে। সুচেন বলে, দেখেছো তাংচি একতরফা কোনো কথা বললো না, ও দুই পক্ষেই কথা বলেছে। তাংচি আসলে কত ভালো মানুষ। পরদিন যখন অফিসে আসে তখন মিটিং ডাকা হয়, আর এই মিটিংয়ে যে দুইটা প্রোডাক্ট নিয়ে ওদের কাজ করার কথা ছিল, সেই দুইটা প্রোডাক্ট দুইটা গ্রুপের ভিতরে ভাগ করে দেওয়া হয়, কিন্তু যে প্রোডাক্টে এখন ফাংজিন জড়িত সেই প্রোডাক্টের হয়ে কেউ কাজ করতে চায় না। এই প্রোডাক্টে শুধুমাত্র একটি মেয়ে এবং সুচেং কাজ করছিল, কারণ ফাংজিন যেহেতু একটা মামলা মোকদ্দমার ভিতরে ফেসে আছে, তাই এই প্রোডাক্ট নিয়ে কেউই কাজ করতে চাইছিল না, শুধু চেন ব্যতীত। এদিকে তাংচি ফাংজিনকে কল করলেও এখন যেহেতু এ অফিসে ছিল তাই ফোনটা ধরে না। সুচেং তখন ওকে মেসেজ দিয়ে বলে, আপনি আমার সঙ্গে দেখা করতে চাইলে আমার ল্যাবে চলে আসবেন, মানে ফাংজিনের ল্যাবে। তো তাংচি রাজি হয়ে যায়। এরপরে তাংচি অফিসে এসে দেখে যে খুবই কঠোর পরিশ্রম করছে চেং, এবং চেং সেই ব্যাপারটা নিয়েই কাজ করছে, যে ব্যাপারটা নিয়ে ফাংজিন এবং তাংচি মানে ওদের এই কোম্পানি অনেকটাই জড়িয়ে গিয়েছে। এখন এসে সবাইকে জানায় যে আজকে ফাংজিনের সঙ্গে তার ল্যাবে দেখা করতে যাবে তাংচি, তার সঙ্গে একজন অ্যাসিস্ট্যান্ট যাবে, আর সেই অ্যাসিস্ট্যান্টই হলো চেং। এটা শুনে চেং এর মাথায় বাঁশ ভেঙে পড়ে যে ও ফাংজিন সাজবে কিভাবে, আর একই সঙ্গে চেন হয়ে থাকবে কিভাবে। এখন দুই দিকের অভিনয় ও কিভাবে করবে। একবারও ফাংজিন সাজছিল আর একবার চেন হয়ে ভাবছিল যে কি করবে। ওর দিদি বলে, আরে এত চিন্তা করো না, দেখা যাবে কি হয়। ঠিক তখনই তাংচি ফোন দিয়ে বলে, ফাংজিন আপনি কোথায়? আমি কিন্তু আপনার ল্যাবের সামনে চলে এসেছি, তো আমি কিন্তু ভিতরে আসছি। চেং বলে, এবার আমরা কি করব? যাই হোক, চেন সাথে সাথে ফাংজিন রূপে চলে যায়। তখন তাংচি এখানে আসে। তাংচি বলে, চেন কোথায়? ফাংজিন বলে, আসলে ও একটু অসুস্থ, তাই ও ওয়াশরুমে আছে। চলুন আমি আপনাকে যে কাজগুলো দেখাতে চেয়েছিলাম সেই কাজগুলো আগে দেখিয়ে দিই। এরপরে অনেকগুলো মডেল দেখানো হয় ওকে। এই সব দেখানো শেষ হয়ে যায়, কিন্তু তাও তো চেন ফিরে আসছে না। তা এখন দেখানো শেষে বেশ ভালো লেগে যায় ফাংজিনের কথাগুলো তাংচির। ফাংজিন ওর কাছে কিছুদিন সময় চায়। তখন তাংচি বলে, ঠিক আছে, তাহলে ওই ডিলই রইল। কিন্তু এদিকে কাজকর্ম ওর শেষ হয়ে যাচ্ছে, কিন্তু চেংকে দেখা যাচ্ছে না। তাংচি বলে, এখনো পর্যন্ত ওয়াশরুমে কি করছে চেং? তখন ফাংচিন বলে, আমি দেখছি। এরপরে ফাংচিন এখান থেকে চলে যায়, আর চেংকে আমরা আসতে দেখি। চেং তখন ভিতরে প্রবেশ করে। চেং এসে বলে, আসলে আমার ডায়রিয়া হয়ে গিয়েছিল এখানকার খাবার খেয়ে। ওর দিদি তখন বলে, এখানকার খাবার তো আমরা সবাই খেয়েছি, আমার তো কিছু হলো না। এরপরে ওর দিদি বলে, আরে না, আমারও তো শুরু হয়ে গেল, বলে অভিনয় করে এখান থেকে চলে যায়। এরপরে তাংচিকে চেন বলে, ঠিক আছে, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। এটা বলে বাহিরে গিয়ে আবারও ফাংজিন রূপে ভিতরে আসে আর বলে,
আমি আপনার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। এটা বলে অনেকগুলো ফেস পাউডারের কালেকশন দেখায় যেগুলো অনেক রেয়ার তাংচিকে, এবং তাংচিকে ওগুলো দিয়েও দেয় ফাংজিন। এতে তাংচি খুবই খুশি হয়ে যায়। এরপরে ফাংজিনও পেটে ব্যথার অভিনয় করে এখান থেকে চলে যায় এবং চেং রূপে পুনরায় পানির গ্লাস নিয়ে ভিতরে প্রবেশ করে। আর এভাবেই চেন মূলত দুদিকটাই সামাল দিয়ে দেয়। এরপরে তাংচি বলে, ঠিক আছে, আমাদের কাজ শেষ হয়ে গিয়েছে, চলো এবার আমরা বাড়িতে ফিরে যাই। ফাংজিনের সঙ্গে আর যা কিছু আলাপ করতে হয় তা না হয় পরে আলাপ করে নিব, আর কোনো কাজ নেই। আর এর সাথে সাথেই শেষ হয়ে যায় দ্বিতীয় পার্টের গল্প। এই পার্টের গল্প আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি ভেবেছিলাম হয়তো গল্পটা আপনারা বেশি পছন্দ করেননি, কিন্তু গল্পের কাহিনীটা তো বেশ ইউনিক এবং আমার নিজেরই অনেক ভালো লেগেছে। যেহেতু গল্পটা অনেক ফানি, আমি তো চিন্তায় আছি যখন তাংচি সব জানতে পারবে তখন কি হবে। চেংকে কি ও আসলেই মেনে নিবে? আর এদের ভিতরে সম্পর্কটাও বা কিভাবে হবে? তাংচি তো চেং ব্যতীত আর সমস্ত মেয়ের প্রেমে পড়ছে, কেবলমাত্র চেংকেই তার ভালো লাগে না। তাহলে কিভাবে তাদের ভিতরে সম্পর্কটাও বা শুরু হবে? তো এসব কিছু দেখতে হলে অবশ্যই সাথে থাকতে হবে। তার চেয়ে বড় কথা, এতগুলো পর্বতে আপনারা যতটা ফান দেখেছেন, সামনের পর্বগুলো আরো বেশি ফানি হতে চলেছে। তখন তো হাসতে হাসতে একদম গড়াগড়ি খাবেন। যাই হোক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার রমজান অনেক ভালো কাটুক। দেখা হবে পরের পর্বে। গুড বাই।